হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব হলিউডের মাস্টারপিস এবং এই মুহূর্তের মোস্ট হাইপড মুভি জোকার 2। মূলত আর্থার নামের বোকাশোকা এবং সামাজিকভাবে অবহেলিত একজন লোক জোকার সেজে 5 জন লোককে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে জানা যায় সে মানসিক রোগে আক্রান্ত। তবে আদৌ এটা সত্য কিনা এবং সে ওই লোকগুলোকে ঠিক কেন খুন করেছিল আর তার শেষ পরিণতি বা কি হয়েছিল, সেই সবকিছুই এখন আমরা মূল গল্প থেকে জানব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার আর্থার ওরফে জোকারকে দেখতে পাই। সে আমেরিকার একটা রিহ্যাবে বন্দী ছিল, যেখানে বড় বড় আসামিদের রাখা হতো। সেদিন তার উকিলের সাথে দেখা করার কথা ছিল, তাই সে রেডি হয়ে পুলিশের সাথে তার উকিল কেইনের সাথে দেখা করতে চলে যায়। সেদিন অনেক বৃষ্টি ছিল, কিন্তু পুলিশ তাকে একটা ছাতাও দেয় না, তবুও সে কোনো রিয়্যাক্ট করে না। কেইনের কাছে পৌঁছানোর পর সে আর্থারকে জানায় যে তাকে একজন ডক্টরের সাথে দেখা করতে হবে, আর ডক্টর তার সাথে হওয়া কনভারসেশনটা রেকর্ড করে নেবে যাতে পরের দিন কোর্টে সেটা পেশ করা যায়। আর্থার রাজি হলে তাকে ডক্টর বেটির কাছে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে লি নামের একটা মেয়ে হঠাৎ তাকে পেছন থেকে ডাক দেয়। আর্থার তার দিকে ফিরলে মেয়েটা তার দিকে অদ্ভুত ইশারা করতে শুরু করে। আর্থার তাকে দেখে অবাক হয়, তবে কিছু জিজ্ঞেস করার আগেই পুলিশ তাকে নিয়ে চলে যায়। এরপর ডক্টর বেটি এসে তার ইন্টারভিউ নিতে শুরু করে। সে প্রথমেই আর্থারের কাছে জানতে চায় যে তার পুরনো স্মৃতিগুলো মনে আছে কিনা। আসলে আর্থার একজন খুনের আসামি। সে জোকার সেজে 5 জনকে নির্মমভাবে খুন করেছে, তবে সবার ধারণা সে নিজে খুন করেনি। তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটা মানসিক রোগ আছে, যার ফলে তার মধ্যে জোকার নামের এক নতুন সত্তা প্রকাশ পায়, আর খুনগুলো ওই জোকারই করেছে। কিন্তু যখন সে আবার আর্থারের পার্সোনালিটিতে ফিরে আসে, তখন তার জোকারের ব্যাপারে কিছুই মনে থাকে না। ব্যক্তিগত জীবনে সে খুবই বোকাশোকা এবং নরম মনের মানুষ তো দূরের কথা, একটা মশাও মারতে গেলেও তার হাত কাঁপে। কিন্তু জোকার ছিল একদম তার উল্টোটা। সূক্ষ্ম প্ল্যানিং এর মাধ্যমে কাউকে খুন করা জোকারের বাম হাতের খেল। তো ডক্টর বেটি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আর্থার জানায় তার সেদিনকার কিছুই ঠিকঠাক মনে নেই, শুধু মনে আছে মিউজিকটা তার ভালো লেগেছিল, আর এই মিউজিকের কাহিনীটা আপনারা সামনেই জানতে পারবেন। তো বেটি যখন সেই মিউজিকের ব্যাপারে আরো কিছু জানতে চায়, তখন আর্থার আর কোনো উত্তর দেয় না। সে এটাও জানার চেষ্টা করে যে জোকারের কাজগুলো আর্থারের ছোটবেলার ট্রমার সাথে কোনোভাবে কানেক্টেড কিনা, কিন্তু আর্থার কিছুই মনে করতে পারছিল না। তাই বেটি সেখান থেকে চলে আসে। আসলে আর্থারের ছোটবেলাটা মোটেও আনন্দের ছিল না। একে তো সে বাবার স্নেহ পায়নি, দ্বিতীয়ত তার শারীরিক গঠন এবং সহজ সরলতার কারণে সবাই তাকে নিয়ে মজা নিত। এমনকি একটা পর্যায়ে তার মাও মারা যায়, তাই তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। সেখান থেকে আর্থার মেন্টাল ট্রমার শিকার হয়। তাই সবাই মনে করেছিল যে হয়তো ওই ট্রমার কারণেই তার মধ্যে জোকারের জন্ম হয়েছে। তবে এর পিছনে আরও একটা রহস্য ছিল, সেটা আমরা সামনেই জানতে পারবো। অবশ্য আর্থারের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে তো নিজের ফ্যান ফলোয়ার নিয়েই খুশি ছিল। মূলত মার্ডারের দিন একটা অ্যানিমেশন মুভি রিলিজ হয়েছিল, যেখানে আর্থার জোকারের রোল প্লে করেছে। মুভিটা অনেক ফেমাস হয়ে যায় এবং আর্থারেরও একটা বড়সড় ফ্যান গ্রুপ তৈরি হয়, আর এসব নিয়ে ভেবেই সে খুশি থাকার চেষ্টা করত। তো পরদিন আর্থারকে রিহ্যাবের মিউজিক ক্লাসে নিয়ে যাওয়া হয়। এই মিউজিক ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কয়েদিদের ভালো পরিবেশে আনন্দের মধ্যে রেখে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া। তো মিউজিক ক্লাসে গিয়ে তার সাথে আবারও লি এর দেখা হয়ে যায়। সেখানেও লি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরপর ক্লাস শেষ হলে সে আর্থারকে ডেকে গল্প করতে শুরু করে। তখন জানা যায় লি আর্থারের একজন বড় ফ্যান। সে জোকারের ওই মুভিটা প্রায় 15-20 বার দেখেছে। শুধু তাই নয়, সে আর্থারের প্রতিবেশীও ছিল এবং তার বাবা মাও তার উপর অনেক অত্যাচার করত। তাই সে নিজেদের বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। তবে পুলিশের ধারণা লি মানসিকভাবে অসুস্থ, তাই তাকে রিহ্যাবে শিফট করে দেওয়া হয়। আর্থারের কাছে লিকে বেশ ভালো লাগে, কারণ এতদিন পর সে নিজের মতো কাউকে খুঁজে পেয়েছে। একদিন তারা দুজন রিহ্যাবের থিয়েটারে মুভি দেখতে যায়। সেখানে মূলত বিভিন্ন মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল মুভি দেখানো হতো, যাতে কয়েদিরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার মোটিভেশন পায়। আর্থার খুব মনোযোগ দিয়ে মুভিটা দেখছিল, কিন্তু লি খুব বিরক্ত হচ্ছিল, কারণ এই মুভি তারা আগেও অনেকবার দেখেছে। সে আর্থারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আর্থার রাজি হয় না। তখন লি সেখান থেকে উঠে দূরে গিয়ে বসে থাকে। এমন সময় হঠাৎ জেলের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। সেই সুযোগে লি আর্থারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য তারা জেল থেকে পালাতে চাচ্ছিল না, তারা শুধু পালানোর এই এক্সাইটমেন্টটা উপভোগ করতে চাচ্ছিল। বাইরে বেরিয়ে তারা অনেক আনন্দ করে, একসাথে ডান্সও করে। কিন্তু অবশেষে পুলিশ তাদের দুজনকে আলাদা করে নিয়ে যায় এবং জেল পালানোর চেষ্টা করাতে আর্থারকে একটা অন্ধকার রুমের ভিতর আটকে রাখে। তবে তখনও আর্থার লি এর কথাই ভেবে যাচ্ছিল। সে কল্পনা করছিল যে সে এবং লি একসাথে স্টেজে পারফর্ম করছে। আসলে লিকে সে অনেক ভালোবেসে ফেলেছিল, আর ভয় পাচ্ছিল যে হয়তো তার সাথে লি এর আর কোনোদিন দেখা হবে না। এমন সময় হঠাৎ লি সেখানে চলে আসে।
তাকে দেখে আর্থার বেশ অবাক হয়, সেই সাথে খুশিও হয়। কিন্তু তার খুশিটা বেশিক্ষণ টিকে না, কারণ লি তাকে জানায় যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের ধারণা আর্থারের সাথে মেশায় লিয়ের উপর খারাপ প্রভাব পড়বে, তাই তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছিল। সেটা শুনে আর্থার ভীষণ কষ্ট পায়। তখন লি তাকে বোঝায় যে এটা তাদের জন্যই ভালো, কারণ রিহ্যাব থেকে বেরোতে পারলে লি আর্থারের কেসের শুনানির দিনগুলোতে কোর্টে উপস্থিত থাকতে পারবে। সেই সুবাদে তাদের দেখাও হবে। এছাড়াও লি তাকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক আর্থারকে মুক্ত করেই ছাড়বে, আর এরপর তারা দুজন পাহাড়ে গিয়ে একটা সুন্দর বাড়ি বানাবে। এই কথা শুনে আর্থার অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা খুব কাছাকাছিও চলে আসে। কিছুটা সময় কাটানোর পর লি সেখান থেকে বেরিয়ে যায়। তো পরদিন লিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আর্থারের ইন্টারভিউ নেওয়ার জন্য প্যাডি নামের একজন রিপোর্টার আসে। সেটা শুনে আর্থার খুব খুশি হয়ে যায়, কারণ সে তো নিজেকে সেলিব্রিটি মনে করত। তো ইন্টারভিউতে যাওয়ার আগে লয়ার কেইন তাকে বোঝায় যে এটাই তার সুযোগ সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার, সবাইকে এটা বুঝিয়ে দেওয়া যে খুনগুলো আর্থার করেনি, বরং তার আরেকটা পার্সোনালিটি অর্থাৎ জোকার করেছে। আর্থারও সেভাবে ইন্টারভিউ দিতে যায়। প্যাডি তাকে খুনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার পুরনো কথাগুলো মনে নেই, আর সে এখন ওই আগের মানুষটাও নেই, বদলে গিয়েছে। কিন্তু প্যাডি তার কথা বিশ্বাস করে না। সে নানা রকম উল্টাপাল্টা প্রশ্ন করে আর্থারকে কনফিউজ করে দেয়, সাধারণত রিপোর্টাররা যেটা করে থাকে আর কি। সেটা দেখে কেন ইন্টারভিউটা বন্ধ করে দিতে চাইলে প্যাডি শান্ত হয়ে আর্থারকে জিজ্ঞেস করে যে তার মধ্যে কি বদলে গিয়েছে। তখন আর্থার জানায় সে এখন একা নয়, তার জীবনে নতুন কেউ এসেছে। প্যাডি ভালো করেই জানতো সে লিয়ের ব্যাপারে বলছে, কিন্তু সে এটা জানতো না যে আর্থার লিকে কতটা ভালোবাসে। সেটা বোঝানোর জন্য আর্থার তার সামনে গান গাইতে শুরু করে। এদিকে লি টিভিতে সেই ইন্টারভিউ দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরদিন প্রথমবারের মতো আর্থারকে কোর্টে পেশ করা হয়। এটা নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়। সারা শহরের মানুষ অধীর আগ্রহে কেসের রায়ের জন্য অপেক্ষা করতে শুরু করে। কেউ তার মুক্তি চাচ্ছিল, আর কেউ চাচ্ছিল শাস্তি। আর্থারও ভীষণ নার্ভাস ছিল, তবুও সে নর্মাল থাকার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল। কোর্টে পৌঁছানোর সাথে সাথেই রিপোর্টাররা তার ছবি তুলতে শুরু করে। সেটা দেখে আর্থারের বেশ ভালো লাগে। কিন্তু এত কিছুর ভিড়েও সে শুধু একজনকে খুঁজে যাচ্ছিল, আর সে হচ্ছে লি। সেটা দেখে আর্থারের মন খারাপ হয়ে যায়। এরই মাঝে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়, কিন্তু আর্থারের সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে শুধু বারবার লিকেই খুঁজে যাচ্ছিল। কিছুক্ষণ পর লি চলে আসলে আর্থার খুশি মনে কেসের দিকে মনোযোগ দেয়। এদিকে সরকার পক্ষের উকিল ড্যান লিউ নামের একজন ডক্টরকে কাঠগড়ায় ডেকে আর্থারের মেডিকেল কন্ডিশনের ব্যাপারে জানতে চায়। তখন লিউ জানায় যে সে আর্থারের ইন্টারভিউ নিয়ে বুঝতে পেরেছে যে আর্থারের কোনো মানসিক রোগ নেই, হয়তো ছোটবেলার ট্রমার কারণে কিছুটা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে, তবে সেটা সিরিয়াস কিছু না। অর্থাৎ আর্থার ইচ্ছাকৃত ওই 5 জনকে খুন করেছে। তখন আর্থারের লয়ার কেইন লিউকে জিজ্ঞেস করে যে সে কত সময় আর্থারের ইন্টারভিউ নিয়েছে। লিউ জানায় 2 ঘন্টা। তখন কেইন বলে উঠে মাত্র 2 ঘন্টা কথা বলে সে কিভাবে একজন রোগীর ব্যাপারে এত নিশ্চিতভাবে ডিসিশন দিতে পারে। তখন লিউ বলে সে শুধু ইন্টারভিউই নয়, আর্থারের সব মেডিকেল রিপোর্টগুলো চেক করেছে। তখন কেইন জানতে চায় যে সে আর্থারের অতীতের ব্যাপারে জানার চেষ্টা করেছে কিনা। লিউ জানায় সে এই ব্যাপারে বিশেষ কিছুই জানে না। আসলে আর্থারের মা মারা যাওয়ার পর তার বাবার অত্যাচার আরও বেড়ে যায়। একটা সময় সে বাধ্য হয়ে হিউম্যান রাইটসে গিয়ে বিষয়টা জানায় এবং তাদের কাছে সাহায্য চায়। কিন্তু সে যেহেতু অনেক ছোট ছিল, তাই তারা আর্থারের কথায় বিশ্বাস না করে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসে। আর্থারের কাছে তখন বাবার অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এতে সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর সেই অসুস্থতাই একটা পর্যায়ে তাকে জোকার বানিয়ে দেয়। কেইন এই প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে রিসার্চ করেছিল, যেটা ডক্টর লিউ করেনি অথবা করার প্রয়োজনও মনে করেনি, কারণ তারা আর্থারের গায়ে অলরেডি খুনির ট্যাগ লাগিয়ে দিয়েছিল। এরপর ডক্টর বেটিকে জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় ডাকা হয়। বেটির কাছে আর্থারের পার্সোনাল ডায়েরিটা ছিল, যেখানে সে নিজের সাথে ঘটা সব ঘটনাগুলো লিখে রাখত। সেখান থেকে বেটি জানতে পারে যে আর্থার প্রায় বিভিন্ন স্বপ্ন দেখত। মার্ডারের দিনেও সে স্বপ্ন দেখেছিল যে সে ওই লোকগুলোকে মেরে ফেলছে। এরপর সে নিজেকেও মারার চেষ্টা করে। বেটি তখন বুঝতে পারে যে ওই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন ছিল না, সেগুলো মূলত জোকারের কাজ ছিল, যেটা আর্থারের কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এর কোনো সঠিক প্রমাণ বেটির কাছে ছিল না। বেটি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আর্থার আসলেই অসুস্থ, কিন্তু যথাযথ প্রমাণ না থাকার কারণে তার কথা কেউ মানে না। তবে কোনো পক্ষের কাছেই যেহেতু স্ট্রং কোনো এভিডেন্স নেই, তাই সেদিনকার মতো আদালত মুলতবি ঘোষণা করা হয়। এরপর লি বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তার মনে হচ্ছিল সবাই ষড়যন্ত্র করে আর্থারকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, আর কেইনও হয়তো তাদের সাথে জড়িত। সেটা দেখে কেইন গিয়ে আর্থারকে বোঝানোর চেষ্টা করে যে লি এর এমন কাজের কারণে তারা কেসটা হেরেও যেতে পারে, কিন্তু আর্থার সেটা মানতে চায় না। সে কেইনকে উল্টো বোঝায় যে লি তাকে অনেক ভালোবাসে, তাই সে এমন রিয়্যাক্ট করছে। তাছাড়া লিও তো মানসিকভাবে অসুস্থ, তার বাবা মাও তার উপর অনেক টর্চার করত।
তাই সে তার বাবা মাকে মেরে ফেলেছে। সেটা শুনে কেইন একটু অবাক হয়। সে আর্থারকে জানায় যে লি তাকে যা কিছু বলেছে সবই মিথ্যা। লিয়ের বাবা একজন ডক্টর এবং এখনও সে বেঁচে আছে। সে এটাও জানায় যে লি কখনো আর্থারের প্রতিবেশী ছিলই না, তারা অন্য শহরে থাকে। শুধু তাই নয়, লি অসুস্থও নয়। সে নিজের ইচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছিল এবং নিজের ইচ্ছাতেই বেরিয়ে গিয়েছে। তবে রিহ্যাবে তার ভর্তি হওয়ার কারণটা কেইনের জানা ছিল না। কথাগুলো শুনে আর্থার একটু অবাক হয় ঠিকই, কিন্তু তার বিশ্বাস ছিল যে লি তাকে কখনো মিথ্যে বলতেই পারে না। পরদিন আর্থার তার বন্ধু রিকির সাথে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় জেলার এসে বলে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। আর্থার সেটা শুনে ভীষণ খুশি হয়, কারণ জেলে যাওয়ার পর এই প্রথম তার সাথে কেউ দেখা করতে এসেছে। সে গিয়ে দেখে লি এসেছে। তাকে দেখে আর্থার খুব খুশি হয়, কিন্তু কেইনের কথাগুলো তখন তার মাথায় ঘুরছিল। তাই সে লিয়ের কাছে জানতে চায় যে লি তাকে মিথ্যা বলেছে কিনা। সেটা শুনে লি বুঝে যায় আর্থার সবই জেনে গিয়েছে। তাই সেও স্বীকার করে নেয় যে সে মিথ্যে বলেছে। তার বাবা একজন ডক্টর, আর বাবার সাহায্য নিয়ে সে রিহ্যাবে ভর্তি হয়েছিল। তবে সেটা শুধুমাত্র আর্থারের সাথে দেখা করার জন্যই। সে আর্থারের ওই মুভিটা দেখেই তাকে অনেক ভালোবেসে ফেলেছিল। এটা শুনে আর্থার খুব খুশি হয়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার জন্য কেউ এত কষ্ট স্বীকার করতে পারে এবং এত প্ল্যানিং করতে পারে। অবশ্য লি চাইলে আর্থারকে চিঠি লিখতে পারত, তার সাথে ফ্যান হিসেবে দেখা করতে আসতে পারত, কিন্তু সে শুধুমাত্র আর্থারের ফ্যান হয়েই থাকতে চায়নি, তাকে নিজের করে পেতে চেয়েছিল। তাই মূলত এত প্ল্যানিং। তখন আর্থার তাকে বলে যে কেইনের ধারণা লি আর্থারের সাথে নাটক করছে, তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে। সেটা শুনে লি অনেক রেগে যায়। সে আর্থারকে বোঝায় যে কেইন তার ক্ষতি করার চেষ্টা করছে। সে প্ল্যান করে আর্থারকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লি এমনটা চায় না। সে চায় আর্থার দ্রুত জেল থেকে বেরিয়ে আসুক, কারণ সে আর্থারের সন্তানের মা হতে চলেছে। সে এটাও জানায় যে সে আর্থারের স্মৃতি মনে রাখার জন্য আর্থারের এলাকায় শিফট হয়ে গিয়েছে। এই কথা শুনে আর্থার ভীষণ অবাক হয়। এমন সময় ভিজিটিং টাইম শেষ হয়ে গেলে লি সেখান থেকে চলে যায় এবং আর্থার আবারও লিকে নিয়ে কল্পনায় ডুবে যায়। এরই মাঝে আবারও কোর্টের তারিখ চলে আসলে আর্থারকে কোর্টে পেশ করা হয়। সেদিন ড্যান প্রথমেই ডুমন নামের এক মহিলাকে জেরা করতে শুরু করে। সে আর্থারের প্রতিবেশী ছিল। একদিন আর্থার জোকার সেজে তাদের বাড়িতেও ঢুকেছিল। ডুমন এতে অনেক ঘাবড়ে গিয়েছিল, তবে সে পুলিশকে বিষয়টা জানায়নি। ড্যানের কারণ জানতে চাইলে ডুমন জানায় সেদিন জোকার তাদের কোনো ক্ষতি করেনি। তাছাড়া আর্থারের মায়ের সাথেও তার খুব ভালো সম্পর্ক ছিল। তার কাছ থেকে ডুমন জানতে পেরেছিল যে আর্থার মানসিকভাবে অসুস্থ। বাবার অত্যাচারে যেন সে কষ্ট না পায়, তাই আর্থারের মা ছোটবেলা থেকেই তাকে একটা মিথ্যা গল্প শুনিয়ে বড় করেছে। সে আর্থারকে বুঝিয়েছিল যে পৃথিবীর সবাই তার মতো কষ্টের জীবন কাটাচ্ছে, তাই ঈশ্বর তাকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছে। তাই সে আর্থারকে হ্যাপি নামেও ডাকত। এই কারণে আর্থার কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকেই তার জীবনের কালো অধ্যায় শুরু হয়। সে তার মাকে অনেক মিস করত, তাই তার মায়ের কথা মতো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে জোকার সেজেছিল। কিন্তু এর পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কেউ জানত না। এসব কথা শুনতে শুনতে আর্থার আবারও জোকারকে কল্পনা করতে শুরু করে। তার মনে হতে থাকে যে সবাই তাকে রিহ্যাবে আটকে রাখার জন্য অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছে। হয়তো জোকার তাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। ঘটনাক্রমে লিয়ের সাথে দেখা হওয়ার পর থেকে আর্থার তার মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছিল। ওই মেডিসিনগুলো খেলে তার মাথা ঠান্ডা থাকতো আর তার অসুস্থতাও কন্ট্রোলে থাকতো। কিন্তু লিয়ের সাথে দেখা হওয়ার পর তার মনে হয় যে ওই মেডিসিনগুলো আর কোনো প্রয়োজন নেই। সে এমনি সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু মেডিসিন না খাওয়ার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কোর্টের মধ্যেই সে আবারও জোকারে কনভার্ট হয়ে যায়। সে হঠাৎ চিৎকার করে বলতে শুরু করে যে সে কেইনকে নিজের উকিল হিসেবে রাখতে চায় না, তার নিজের কেস সে নিজেই লড়তে চায়। এরপর সে হঠাৎ কেইনকে কিস করে বসে। তার এসব পাগলামি দেখে জজ তাকে নিয়ে গিয়ে আটকে রাখার অর্ডার দেয়। তখন লি আসে তার সাথে দেখা করতে। আর্থারের সাহস দেখে সে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছে, কিন্তু আর্থার ভয় পাচ্ছিল যে সে আদৌ কেসটা নিজে লড়ে জিততে পারবে কিনা, কারণ সে তো হাই স্কুলের গণ্ডিও পার হয়নি। আইন কানুনের ব্যাপারে জানা তো দূরের কথা। তখন লি তাকে সাহস দেয় যে সে জোকার, আর জোকার সবকিছুই করতে পারে। এই কথা শুনে আর্থার কনফিডেন্স ফিরে পায়। এদিকে তার কোর্ট রুমের কাণ্ডকারখানা নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়। অন্যদিকে জজ আর্থারের কাছে জানতে চায় যে সে তার সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত কিনা। আর্থার তখন জানায় যে সে নিশ্চিত, সে নিজের কেস নিজেই লড়বে। তখন জজও তাকে পারমিশন দিয়ে দেয়। আর্থার ভেবেছিল সে তার ফ্যানদের সাপোর্টে কেস জিতে যাবে। তার থেকে বড় ব্যাপার হলো লি তাকে সাপোর্ট করছিল, কিন্তু এই বিষয়টা কেইন মেনে নিতে পারছিল না। সে জানতো আর্থার অসুস্থ নয়, তাই তার পক্ষে কেসে জেতাও সম্ভব নয়। তার বিশ্বাস ছিল সে কেসের দায়িত্বে থাকলে আর্থারকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারত। তাই সে আর্থারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সেদিন রিহ্যাবে ফিরে আর্থার কেস লড়ার খুশিতে আত্মহারা হয়ে যায়। সে নিজেকে সত্যিকারের উকিল ভাবতে শুরু করে। খুশিতে সে টেবিলের উপর উঠে পাগলের মতো নাচতে শুরু করে।
আর তার দেখা দেখি রিকিও নাচতে থাকে। পুলিশ তাদেরকে সামলানোর অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না। দেখতে দেখতে সব কয়েদিরা একসাথে পাগলামো শুরু করে। তো পরের হিয়ারিং এর দিন আর্থার জোকার সেজে কোর্টে হাজির হয়। তবুও জজ তাকে কিছুই বলে না, কারণ সে চাচ্ছিল না কোর্টের ভেতর কোনো রকম তামাশা হোক। এরপর কোর্টের কার্যক্রম শুরু হলে ড্যান গ্যারি নামের একজনকে কাঠগড়ায় ডাকে। জোকারের করা একটা খুনের প্রত্যক্ষদর্শী ছিল সে, সেই সাথে সে আর্থারের খুব ভালো বন্ধুও ছিল। তো ড্যান তাকে জিজ্ঞেস করে যে তার দেখা ওই খুনি আদালতে উপস্থিত আছে কিনা। গ্যারি তখন নির্দ্বিধায় আর্থারকে দেখিয়ে দেয়। এরপর আর্থারকে জেরা করতে বললে আর্থার গিয়ে গ্যারির কাছে জানতে চায় যে গ্যারি তার আসল নাম কিনা। গ্যারি জানায় হ্যাঁ, এটা তার বাবা মায়ের দেওয়া নাম। তখন আর্থার তার নাম নিয়ে মশকরা শুরু করে, কিন্তু তার কেসের সাথে যেহেতু গ্যারির নামের কোনো সম্পর্ক ছিল না, তাই জজ তাকে সতর্ক করে দেয় যে সে যেন কেসের বাইরে অযথা কোনো প্রশ্ন না করে। তখন আর্থার গ্যারির কাছে জানতে চায় যে সে মার্ডার হওয়ার সময়টাতে এক্স্যাক্টলি কি দেখেছিল। তখন গ্যারি তার দেখা প্রত্যেকটা বিষয় ডিটেলসে কোর্টকে জানায়। এরপর আর্থার তার কাছে জানতে চায় যে সেই রাতে সে আর্থারের সেই মুভিটা দেখেছে কিনা। তখন গ্যারি জানায় যে সে মুভিটা দেখেনি। যেহেতু সে ওই খুনের প্রত্যক্ষদর্শী, তাই তাকে পুলিশ প্রোটেকশনে থানায় রাখা হয়েছিল। আর্থার তখন কেসের কথা ভুলে গিয়ে গ্যারির সাথে এটা নিয়ে ঝগড়া করতে শুরু করে যে সে কেন সেদিন মুভিটা দেখেনি। জজ তখন তাকে আবার ওয়ার্নিং দেয়। এরপর আর্থার গ্যারিকে প্রশ্ন করে যে মার্ডারের দিনের জোকার এবং আজকের দিনের জোকারের মধ্যে সে কোনো পার্থক্য দেখতে পাচ্ছে কিনা। গ্যারি উত্তর দেয় সে কোনো পার্থক্যই দেখতে পাচ্ছে না। সেটা শুনে আর্থার ভীষণ কষ্ট পায়, কারণ তার ধারণা মতে সে এখন অনেক পাল্টে গিয়েছে। সে তখন কেসের ব্যাপারে আর কোনো কথা না বলে এটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে যে সে একজন মহান ব্যক্তি। সে অকারণে কখনো কারো ক্ষতি করেনি। ওই লোকগুলো খারাপ ছিল বলেই সে তাদেরকে খুন করেছে, কিন্তু নিজের সপক্ষে কোনো প্রমাণ বা সাক্ষ্য সে দিতে পারে না। তার এসব কাজকর্ম দেখে জজ অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। তবুও প্রোটোকলের খাতিরে সে আর্থারের কাছে জানতে চায় যে সে নিজের ডিফেন্সে আর কিছু বলতে চায় কিনা, কিন্তু আর্থার কিছুই বলে না। সে কেসটা ক্লোজ করে দিতে বলে। সেটা শুনে জজ ভীষণ অবাক হয়, কারণ নিশ্চিতভাবে সে কেসে হেরে যাচ্ছিল। কিন্তু আর্থারের মনে হচ্ছিল যে সে বাজিমাত করে দিয়েছে। সে কোর্টে কিছু কথা বলতে পেরেছে মানেই সে জিতে গিয়েছে। যাই হোক, এরপর জজ জানিয়ে দেয় যে পরের দিন সকালে কেসের রায় শোনানো হবে। তখন আর্থার খুশি মনে লিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এমনকি সেদিন রিহ্যাবে গিয়ে সে এত পাগলামি শুরু করে যে পুলিশ বাধ্য হয়ে তাকে সেই অন্ধকার ঘরে আটকে রাখে। পরদিন কেসের রায় শোনার জন্য সারা শহরের মানুষ কোর্টের সামনে এসে ভিড় জমায়। সেদিন আর্থারের পাশাপাশি লিও জোকার সেজে কোর্টে হাজির হয়। সে ভীষণ খুশি ছিল, কারণ তার বিশ্বাস ছিল যে আর্থার কেসটা জিতে যাবে। আর সে বেরোনোর পর তারা দুজনে পাহাড়ে গিয়ে ঘর বাঁধবে। বুঝলাম না, আর্থারের সাথে থেকে মনে হয় লির মাথাও খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কোর্টরুমে জজ আর্থারের কাছে জানতে চায় যে সে কোনো ক্লোজিং স্টেটমেন্ট দিতে চায় কিনা। তখন আর্থার জজের সামনে গিয়ে বলে সে জোকার সাজার অনেক চেষ্টা করেছে, নিজের ফালতু জীবনটার জন্য অন্যদেরকে দোষারোপ করার চেষ্টা করেছে, কিন্তু এখন সে ক্লান্ত। সে সবার সামনে জানিয়ে দেয় তার জীবনে জোকারের কোনো অস্তিত্ব নেই। সে ইচ্ছাকৃতভাবেই মোট 6 জনকে খুন করেছে। এটা শুনে সবাই একটু অবাক হয়, কারণ তার উপর তো 5 জনকে খুনের কেস চলছিল। তাহলে ষষ্ঠ মানুষটা কে? তখন আর্থার জানায় যে ষষ্ঠ মানুষটা হলো তার মা। সে নিজ হাতে তার মাকে খুন করেছে, কারণ সে তার উপর হওয়া অত্যাচারগুলোর জন্য তার মাকেই দায়ী মনে করত। কেননা তার মা তাকে জন্ম না দিলে তাকে এসব সহ্য করতে হতো না। আর বাকি 5 জনকে মেরেছিল তাকে নিয়ে ঠাট্টা করার কারণে। সে ভেবেছিল ওই মানুষগুলোকে মেরে ফেললে তার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু বাস্তবে তেমনটা হয় না। আর্থারের কথা শুনে লিয়ের মন ভেঙে যায় এবং কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর জজ জানায় একটা ব্রেকের পর এই কেসের রায় শোনানো হবে। তখন আর্থার গিয়ে তার লয়ার কেইনকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। তাই আর্থার তার জন্য একটা ভয়েস মেসেজ রেকর্ড করতে শুরু করে। সে গানের মাধ্যমে তার কাজের জন্য কেইনের কাছে ক্ষমা চায়। সে বুঝে গিয়েছিল তার বাঁচার আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। জজ তার রায় শোনাতেই যাবে, এমন সময় হঠাৎ কোর্টের বাইরে একটা বোম ব্লাস্ট হয়। আর সেই বোম ব্লাস্টে জজ সহ অনেকেই মারা যায়। তবে কে ওই বোমটা ব্লাস্ট করেছে সেটা জানা যায় না। সৌভাগ্যবশত আর্থার বেঁচে যায়, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। তবুও সে কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। এমন সময় জোকারের মেকআপ করা একটা লোক এসে তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হয়তো সেও জোকারের ফ্যান ছিল। তারা আর্থারকে পুলিশের নজর থেকে লুকিয়ে অনেকটা দূরে নিয়ে আসে। তখন আর্থারের মনে আবারও আশা জাগে যে সে এখন লিয়ের সাথে পালিয়ে গিয়ে পাহাড়ে ঘর বাঁধতে পারবে। সে তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে লিয়ের সাথে দেখা করার জন্য তার পুরনো বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে লিকে বলে এখন তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু লি তার সাথে কোথাও যেতে রাজি হয় না। আসলে সে কখনো আর্থারকে ভালোই বাসেনি। সে ভালোবেসেছিল জোকার নামের ওই ফিকশনাল ক্যারেক্টারটাকে। কিন্তু আর্থার যখন কোর্টে এটা স্বীকার করে নেয় যে জোকারের কোনো অস্তিত্বই নেই, তখন তার প্রতি লিয়ার ভালোবাসাটাও মরে যায়।
তাই সে আর্থারকে ফেলে সেখান থেকে চলে যায়। তখন আর্থারও মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। এমন সময় পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে। যেহেতু তার কেসের রায় হওয়ার আগেই জজ মারা গিয়েছিল, তাই তাকে আবারও রিহ্যাবে নিয়ে যাওয়া হয়। এরপর একদিন সেখানে থাকা এক কয়েদি আর্থারের সাথে কথা বলতে আসে। তাদের আশেপাশে তখন কেউ ছিল না। সেই সুযোগে লোকটা হঠাৎ তার উপর অ্যাটাক করে, তাকে পাগলের মতো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। হয়তো আর্থারের হাতে খুন হওয়া কারো ফ্যামিলি মেম্বার ছিল সে, তবে সেটা শিওর হওয়ার আগেই আর্থার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়ে আর্থারের জীবনের গল্পটা শেষ হয়ে যায়। আসলে জোকার 2 এর গল্পটা নাকি অনেকের কাছেই ভালো লাগেনি, তবে আমার মতামত হলো এটা যেহেতু একটা পরিণতি দেখানো হয়েছে, তাই সেটা যে কোনো রকমই হতে পারে। তাছাড়া আমাদের সবার জীবন তো আর গতানুগতিকভাবে চলে না, ঠিক যেমনটা আর্থারের জীবনটাও বড় অদ্ভুত ছিল। যাই হোক, ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।